সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এখানে আমাদের স্টুডেন্টগুলোকে প্রথমে যেটা করলাম যে আমাদের গুগল ক্লাসরুমে গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে আমরা তাদেরকে জয়েন করাচ্ছিলাম, মানে তারা জয়েন করতেছিল। এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম সেকশন হচ্ছে এফ। এই সেকশনে আমাদের ক্লাসরুমের যে ক্লাস কোড সেটা হচ্ছে এই যে 5NMKKNO। এটা হচ্ছে ম্যাথ 201 কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড ভেক্টর অ্যানালাইসিস কোর্সের এই গুগল ক্লাসরুমের ক্লাস কোড। আচ্ছা এখন দেখো একটা স্টুডেন্ট আসলে কিভাবে আমাদের ক্লাসে জয়েন করতে পারে, তার জন্য প্রথমেই তাকে যেটা করতে হবে এই ইএলএমএস এ প্রথমে লগ ইন করতে হবে। আর ইএলএমএস এ লগ ইন করার জন্য এই সব সময় ইউআইওর যে মেল সেটা তো অবশ্যই ইউজ করতে হবে। এছাড়া এই সিস্টেমে আমরা যা কিছু করব সবকিছু ইউআইও যে মেলগুলো আমাদেরকে সার্ভিস হিসেবে দিচ্ছে সেই মেলগুলো আমরা ইউজ করব। ইউআইও মেল ছাড়া অন্য কোনো মেল থেকে সাধারণত আমরা কিছু করবো না। আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি আমার সেকশনের জন্য 201 এফ সেকশনে আমি আসলে কিভাবে ব্যাপারটাকে অর্গানাইজ করছি। এখানে ফার্স্টে ইনস্ট্রাকশন টু জয়েন ক্লাস দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটাই আমি তোমাদের বুঝাই দিব। গুগল ক্লাসরুম লিংক নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করো তাহলে তোমার সরাসরি আমার এই গুগল ক্লাসরুমের যে পেজটা আছে এই পেজটা এই উইন্ডোতে চলে আসবে। এখান থেকে তুমি ক্লাসের ডেট এবং ইনফরমেশন দেখতে পাবা। হ্যাঁ, এখানে একটা অপশন আছে মিট এই google.com/axzbaszz এই zsp। এটা হচ্ছে আমাদের এই মিটের ক্লাসের গুগল মিট যার মাধ্যমে আমরা ক্লাস নিব আসলে সেই মিটের লিঙ্কটা। অথবা কেউ যদি মনে করে যে এত কষ্ট করবে না, জাস্ট এখানে একটা ক্লিক করলেই অটোমেটিক এই চলে আসতেছে। এইখানে ক্লিক করলেই সে অলরেডি আমি ক্লাস চলতেছে এই জন্য হয়তো আসবে না, এই লিঙ্কে ক্লিক করলেই সে অটোমেটিক চলে আসবে, অথবা এখানে লিঙ্ক ক্লিক করলে আসবে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমার ক্লাসের সবগুলো লেকচারের ভিডিও আমি এখানে অল লেকচার ভিডিও এখানে আপলোড করবো, সব ম্যাটেরিয়াল এখানে জাস্ট ক্লিক করলেই আমার গুগল ড্রাইভটা তোমার সাথে শেয়ার হয়ে যাবে। দেখো এখানে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে বইটা পড়ানো হবে অ্যান্টনের, বেসিক্যালি আমরা এই কোর্সটা সম্পূর্ণটাই হাওয়ার্ড অ্যান্টনের যে ক্যালকুলাস বইটা ছিল সেই ক্যালকুলাস বই থেকে পড়াবো। এই কোর্সে আর কোনো ডিফারেন্ট বই লাগবে না। কোঅর্ডিনেট জিওমেট্রির সম্পূর্ণ কোর্সটাই আমরা হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস বই থেকেই পড়াতে পারবো। সেই বই এবং বইয়ের সলিউশন দেওয়া হয়েছে এবং অন্য দুই সেকশনের লেকচার অলরেডি এক লেকচার হয়ে গেছে, সেই লেকচারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের লেকচারটা ভিডিও হচ্ছে এবং সেই লেকচারটাও এখানে আপলোড করা হবে। আচ্ছা, এটা ছিল আমাদের মোটামুটি ইএলএমএস দেখার পর ইএলএমএস এখান থেকে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের চলে যেতে পারবো। আর এখন যদি পুরোটা স্টুডেন্ট নতুন আমার ক্লাসে এনরোল করতে চায়, সে কি করবে? নরমালি ইএলএমএস যেভাবে এনরোল করে সেভাবে তো করবেই, সেটা ইএলএমএস। আর হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমের জন্য আমরা আসলে তাদেরকে এই ক্লাস কোড দেওয়া আছে, এই কোডটা প্রথমে সে জানবে 5NNKKNO। এটা হচ্ছে 201 সেকশনের এফ সেকশনের ক্লাস কোড। তারপর সে যেটা করবে, সে নরমালি তার লগ ইন প্রথমে একটা আগে দেখাই। প্রথমে সে তার মেলে ঢুকবে, মেলে ঢোকার পর সে এখানে একটা অপশন পাবে গুগল ক্লাসরুম নামে। সে ক্লাসরুমে ক্লিক করলে এই গুগল ক্লাসরুমটা প্রথমে আসবে তার। এই আমার অলরেডি 5টা সেকশনের ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এই জন্য এগুলো থাকবে, তার মধ্যে এগুলো থাকবে না। এখানে ডান পাশে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে ক্লিক করলে জয়েন ক্লাস পাওয়া যাবে। এই জয়েন ক্লাসে দিলে এখানে কোড যাবে। একটু আগে যে কোডটা দেখানো হয়েছে যে এই ক্লাসের কোড, এই কোডটা সে কপি করে এখানে যদি সে বসাবে তাহলে ক্লাসে জয়েন করতে পারবে। আর আমি অলরেডি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে ইনভাইটেশন করছি। এখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে ইনভাইটেশন তোমরা পাইছো মেইলে, সেখানে ইয়েস ক্লিক করা। 26 স্টুডেন্ট আমার ক্লাসে ইয়েস ক্লিক করছে, আর বাকিরা ইনভাইটেড, কিন্তু তারা তাদের যে মেলটা পাইছে সেই মেলে তারা ইয়েস বাটনটা ক্লিক করে নাই, এই জন্য তারা আমার ক্লাসে তারা এখনো জয়েন করতে পারেনি এই গুগল ক্লাসরুমে। সবাই কেমন কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তার মানে বাকিরা যদি এই নিজেরা ইয়েস বাটন ক্লিক করো অথবা নিজেরা এই গুগল দেখালাম যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি ক্লাসে লগ ইন করতে পারো।
এখন প্রশ্ন হচ্ছে তার গুগল ক্লাসরুমের দরকারটা কি। আসলে গুগল ক্লাসরুমটা আমরা ইউজ না করলেও চলবে। আমরা আসলে বেসিক্যালি ইএলএমএস এবং গুগল ক্লাসরুম একইভাবে চিন্তা করতেছি। ইএলএমএস এ আমরা যে কাজটা করি এই সাধারণত অ্যাসাইনমেন্ট দেওয়া এবং বাকি সবগুলো প্রসিডিউর, সেই একই কাজগুলো আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে করতে পারি। যে এখানে দেখো স্ক্রিন থেকে আমরা এখানে ক্লাস ওয়ার্ক থেকে আমরা এখানে অ্যাসাইনমেন্ট, কুইজ, কোশ্চেন, ম্যাটেরিয়াল, আমরা টপিক বা রান জিনিস আমরা এখানে সেট করতে পারি। যে একই কাজগুলো আমরা আমাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম ইএলএমএস সেই একই কাজগুলো করবো। তার মানে বেসিক্যালি গুগল ক্লাসরুম আর ইএলএমএস একই জিনিস আমাদেরকে একই সার্ভিস দিবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমরা ক্লাস কিভাবে করব। আর ক্লাস করার জন্য শুধু ইএলএমএস এ জয়েন করার মাধ্যমে লিংক ক্লিক করে ক্লাস করতে পারবা এবং প্রতিদিন তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগের দিন রাতে, মানে আজকে সকাল ক্লাস শুরু, আগের দিন তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে আজকে ক্লাস আছে সকালে, এবং ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগেও তোমাদের অলরেডি একটা নোটিফিকেশন যাচ্ছে। যেমন নোটিফিকেশন দেখলেও সে ওখানে ক্লিক করলেও ক্লাসে সে জয়েন করতে পারবে। আচ্ছা, আর আরো যেভাবে ক্লাস জয়েন করতে পারে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ক্লাসটা এখানে তৈরি করা হয়েছে। প্রথমে আমরা এই ক্লাসরুম থেকে গুগল ক্যালেন্ডার সেট করছি। এই গুগল ক্যালেন্ডারে দেখো গুগল ক্যালেন্ডারে আমার যে স্টুডেন্ট গুলো ছিল সেই স্টুডেন্ট গুলোকে আমরা এখানে তাদেরকে ইনভাইট করা হয়েছে। ইনভাইটেশনে এই 18 জন আসলে যে ইনভাইটেশন পাইছে তার 18 জন ইয়েস বাটন ক্লিক করছে। আর তিনটা অপশন ছিল এই মেইলে, তিনটা অপশন ছিল, একটা হচ্ছে ইয়েস, নো, মেবি। এই বাকিরা আসলে কোনো কিছু কনফার্ম করেনি। এই কারণে 18 জন স্টুডেন্ট আসলে এখানে দেখাচ্ছে যে তারা এই ইয়েস বাটন ক্লিক করছে। আমার স্টুডেন্টের মধ্যে সবাইকে আমি ইএলএমএস আমি ইউকেএম থেকে সবার মেল অ্যাড্রেসটা নেওয়া হয়েছে এবং সেই মেল অ্যাড্রেসে মেল করে দেওয়া হয়েছে। সেই মেল অ্যাড্রেসে অলরেডি নোটিফিকেশন চলে যাওয়ার কথা। সেখান থেকে সবাই ক্লাস করতে পারবে বা জয়েন করতে পারবে। এই হলো মোটামুটি আমাদের এই ক্লাসের সিস্টেম। এই তোমাদের আসলে কিছু করতে হবে না, তোমরা শুধু ইএলএমএস জয়েন করবা, এই ফার্স্ট ক্লিকের মাধ্যমে ক্লাসরুমে জয়েন করবা, সেকেন্ড ক্লিকের মাধ্যমে ক্লাসে অ্যাটেন্ড করবা, আর থার্ড যেটা অল লেকচার ভিডিও, এখানে ক্লিক করার মাধ্যমে তোমরা সরাসরি আমার ম্যাটেরিয়াল পেয়ে যাবা। মানে তোমাদের আসলে এই কোনো কিছুতে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তবু পুরো সিস্টেমটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে যে আমরা সিস্টেমটা কিভাবে তৈরি করছি এবং কিভাবে কাজ করতেছি এবং আমরা কিভাবে স্টুডেন্ট ইনভলভ করছি, এটা হচ্ছে জানা রাখা ভালো আর কি। এই বিষয়ে কার কোনো কোশ্চেন আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই সিস্টেম নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? যে আসলে এই সিস্টেমের কোশ্চেনটা কিছু নাই, আর তোমার তো আসলে বেসিক্যালি প্রেশার টিপ করার কিছু দরকার নিজেকে। এই যে এত কিছু করতে হচ্ছে, এত কিছু মেলকে তুমি জানো, সেই মেলগুলোকে তোমরা নিজেদের মতো করে অর্গানাইজ করে দিতে পারো। এই তোমাদের দেখো আমি আমার যত স্টুডেন্ট আছে সবগুলো আমি লিঙ্কগুলো এখানে অলরেডি এখানে করে রাখছি। এই জন্য তুমি যদি চাও তুমি এখানে সবগুলো তোমার নিজের মতো করে সাজা দিতে পারো, লিঙ্কগুলো কপি রাখতে পারো, বুকমার্ক দিয়ে রাখতে পারো, বা অন্য কোনো ভাবে ইজি প্রসেস করে রাখতে পারো। আর এই জন্য তোমাকে যেটা করতে হবে এখানে জাস্ট তুমি জানো সবাই, আমার জানার দরকার নাই আমার মনে হয়, যাতে তোমাদের কষ্ট কম হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এই অনলাইন সিস্টেমে নিজেকে আসলে অর্গানাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কিভাবে তুমি লেকচারটা করবা সেটা সেই বিষয়টাকে নিজেরা আসলে নর্মাল সিস্টেমের চেয়ে এই সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট সিস্টেমে নিজেকে কিভাবে আসলে এই সিস্টেমের সাথে তুমি অ্যাডজাস্টমেন্টে আসবা, এই ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কোনো নতুন সিস্টেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে না পারলে আসলে ভালো করাটা কঠিন হয়ে যায়। আমাদেরকেও যখন অ্যাডজাস্টমেন্ট আসতে হচ্ছে, তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট আসতে হবে। অনলাইনে কিভাবে পড়বা সিস্টেম সম্বন্ধে বলার আগে আমি আসলে এই অ্যাসেসমেন্ট প্রসেস নিয়ে একটু আলোচনা করতে চাই, যে আসলে কিভাবে এই সেমিস্টারে অ্যাসেসমেন্টটা হবে। তোমরা যদি জানার কথা তারপরে ব্যাপারটা নিয়ে একটু আমার কোর্সের জন্য যদি বলি, তোমরা কি আমার শেয়ার করে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। यस सर। जी सर। আচ্ছা, এখানে দেখো অ্যাসেসমেন্টে এই ক্লাস অ্যাটেন্ডেন্সে 5 মার্কস বা 5%,
এটা আগে যেভাবে ছিল সেভাবে থাকবে। আর ক্লাস টেস্টে এখানে আগে ছিল 20% মার্কস, এখন হচ্ছে 40%। আর এই 40% এর জন্য আমাদের যেটা করতে হচ্ছে, আমরা 3টা কাউন্ট করব 5টা। আর অফলাইন এক্সাম বলতে আমরা আসলে কি বুঝি? অফলাইন এক্সামটা হচ্ছে অনেকটা যে তোমাকে এই ক্লাসের প্রসিডিউরটা আমি বলি যে কিভাবে এক্সামটা সাধারণত নেওয়া হবে। মনে করো আজকে ক্লাসে যদি এক্সাম থাকতো, এই 9:20 এক্সাম শুরু করব। এই 9:20 শুরুতে তোমাদেরকে আমি কোশ্চেন প্রোভাইড করব। সেই কোশ্চেনটা এখন যে স্ক্রিন দেখতেছো এইভাবে হইতে পারে, এভাবে সাধারণত হবে না। এটা 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 অপশনাল ব্যাপার। যেটা করা হবে ইএলএমএস এ দেওয়া হবে, অথবা সাথে সাথে তোমাদের মেইলে আমি মেইল করে দিতে পারি, এই অথবা গুগল ক্লাসরুমে আপলোড করব। আমি শিখাই দিব বা আমি বুঝাই দিব যে কিভাবে আমি করব। তবে ইএলএমএস এ দিলে সরাসরি স্টুডেন্ট ইএলএমএস থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর মেরে দিলে তো সরাসরি মেরে পেয়ে যাচ্ছে। আর এখানেও শো করে রাখবো স্ক্রিনে। তো সে প্রথমে কোশ্চেনটা পাবে, কোশ্চেনটা পাওয়ার পর সে ডাউনলোড করবে, অথবা ডাউনলোড না করে স্ক্রিন থেকে দেখে সে আনসার করবে। আনসার শেষ করার পর তার খাতা যে লিখবে, লেখার পর সেগুলো সে ছবি তুলবে, পিডিএফ তৈরি করে আবার ইএলএমএস এ সে আপলোড দিবে। তার মানে অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট প্রসেসটা সম্পূর্ণ ইএলএমএস এর উপর নির্ভর করতে হবে, এবং ইএলএমএস এর মাধ্যমেই আমরা তোমাদের কোশ্চেন বেশি দিব, এবং ইএলএমএস এর মাধ্যমেই তোমাদের কাছ থেকে আমরা আনসারগুলো কালেক্ট করব। এই জন্য তোমাদের ওই দিন যেদিন পরীক্ষা হবে, সেই দিনে তোমাদের যেটা করতে হবে, এই ইএলএমএসটা তোমাদের অন থাকতে হবে ক্লাসের শুরুতে, এবং তোমাদের কোশ্চেন আউট মানে যখন ডাউনলোড করবা তখন, এবং যখন আপলোড করবা, এই দুইটার টাইমে তোমাদের ইন্টারনেট কানেকশনটা এনশিওর করতে হবে। এই দুইটার সময় তোমরা যাতে এই ইন্টারনেট কানেকশনটা ঠিক রাখতে পারো। প্রয়োজন হলে ওই সময়টা তুমি একটু চেষ্টা করবা যাতে কোনোভাবে ইয়ে হয়। আর অফলাইন বলতে বোঝানো হচ্ছে যে ওই সময়ের মধ্যে পরীক্ষা দিবা, তোমার সময় যদি নেট, এই পরীক্ষার টাইমে যদি নেট না থাকে তাহলে হয়তো বা চলবে। পরীক্ষা দিচ্ছ আর নেট কানেকশন থাকতে হচ্ছে, এটা হয়তো বা ম্যান্ডেটরি করা হবে না, এটা মানে লেখা হয়েছে অফলাইন এক্সাম। এরকম 5টা এক্সাম নেওয়া হবে, তার মধ্যে 3টাকে বেস 3টার এভারেজ কাউন্ট করা হবে। এই ক্লাস টেস্ট রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ক্লাস টেস্টটা কি স্যার হচ্ছে যে অফলাইনের সিস্টেমেই হবে? অফলাইন সিস্টেম বলতে যেটা বোঝানো হচ্ছে যে তোমাকে ক্লাসের মধ্যেই, মানে ক্লাসে ক্লাস চলতেছে, মনে করো আমি এখানে পরীক্ষা নিব, আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে এখনই কোশ্চেনটা মেল করে দিব। কোশ্চেনটা তো অনেকভাবে মেল করা যায়, এখানে চ্যাটিং অপশনে গিয়েও আপলোড করা যায়। আমি চ্যাটিং অপশনে গেলাম, এখানে কোশ্চেনটা লিখে মানে জাস্ট শেয়ার করে দিলাম, ওটাও করা যায় অনেকভাবে। অনেক তোমাকে কোশ্চেনটা দেওয়া হবে এবং সময় মতো দেওয়া হবে, এবং কোশ্চেন তুমি পাচ্ছ, পাওয়ার পরেই তুমি পরীক্ষা শুরু করবা। মনে করি 30 মিনিট পরীক্ষা, এই 9:30 শুরু হলো, 10টার সময় শেষ হবে। 9:30 শুরু হওয়ার, এই পরীক্ষা শুরু হওয়ার টাইমের সময় বা যাতে ডাউনলোড করতে সময় লাগে ওই সময়টুকু দিয়ে মনে করো তোমার কোশ্চেনটা আপলোড করে দেওয়া হয়েছে। তুমি ইএলএমএস হোক, মেইলের মাধ্যমে হোক, এখান থেকে হোক, কোনোভাবে কোশ্চেন ডাউনলোড করতেছো। ডাউনলোড করার পর তারপর তুমি কোশ্চেন পাওয়ার পর তুমি তোমার বাসায় বসে এই কোশ্চেনটা আনসার করবা। কোশ্চেনগুলো দেখে দেখে আনসারগুলো লিখবা, খাতায় লিখবা। খাতায় লেখার পর সেই পেজগুলোকে তুমি ছবি তুলে পিডিএফ তৈরি করবা। এছাড়া তো পিডিএফ তৈরি করার আর কোনো অপশন সাধারণত নাই, এখন সম্ভব না। সেটা নরমালি ছবি তুলে করতে হবে, বা অন্য যদি অন্য কোনো প্রসিডিউর থাকে সেটা করতে পারো। ছবি তুলে সেই পিডিএফটা আমাকে ওই 30 মিনিটের মধ্যে আপলোড করতে হবে। পরীক্ষাতে 30 মিনিট দেওয়া হবে, ওই 30 মিনিট সময়ের মধ্যে আপলোড করতে হবে। আর এভাবে টাইম দেওয়া হবে যাতে তোমার লেখা এবং ডাউনলোড আপলোড ওই টাইমের সাথে ইনক্লুড করা হবে। স্যার অনেক সময় তো সাইট জ্যাম হয়ে যায়, বলে যেটা হয় যে 2-1 মিনিট এদিক ওদিক হয়ে যায়, সেটা কি কনসিডার করা হবে কিনা? হ্যাঁ, 2-1 মিনিট তো কনসিডার করা হবেই। আর এখানে এত তো আর সবাই মানে, কিন্তু আমরা আগে নেগেটিভ চিন্তা করব না। তুমি 2-1 মিনিট দেরি হবে চিন্তা করব না, যদি হয় সেটা আমি দেখবো যে স্টুডেন্ট দেরি হচ্ছে কিনা। আর যদি এরকম হয় কেউ সকালে পরীক্ষা দিতে বসছে, বিকালে অ্যাসাইনমেন্ট তাহলে হবে না আসলে। এই কারণ হচ্ছে এই বেশি 2 মিনিট 5 মিনিট এদিক সেদিক হইতে পারে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু কারণ এরকম হয় না, 9:30 পরীক্ষা দিল, সে আমাকে সাবমিট করলো হচ্ছে বিকাল 5টায়, এরকম আসলে ব্যাপারটা আসলে এবার আর হবে না।
যখন দেওয়া হবে ঠিক তারা ওই সময়ের মধ্যে হয়তো বা 5 মিনিট খুব বেশি বৃষ্টি হতে পারে। চেষ্টা করতে হবে এইভাবেই। আর এই জন্য দেখো সিটি পরীক্ষা কিন্তু নেওয়া হবে 5টা, তার মধ্যে 3টা কাউন্ট করা হবে, এবং যে সিটি সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে। আর বেশি বেশি সিটি দেওয়াতে এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বেশি পারফরমেন্স করতে গেলে যদি এটা খারাপও হয় আরো অপশন থাকে এবং ভালো করার সুযোগ থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে 40% মার্কস থাকতেছে। তো দেখো তুমি যদি বেশি অপশন পাও পরীক্ষা দেওয়ার, তোমার বেশি ভালো করার সুযোগ থাকে এবং তুমি মিস করলেও আবার রিকভার করার সুযোগ থাকে। তার মানে 40% মার্কসটা তোমার জন্য ভালো হচ্ছে সহজে পাওয়ার জন্য। আমি মনে করি, আমাদের অন্য কিছু মনে করতে পারে, কিন্তু যদি দেওয়া হতো মিডে 40%, তাহলে তোমার জন্য কিছু পরীক্ষা যেত যে একটা পরীক্ষা দিবা, ভালো করলে 40% পাচ্ছ, আর না পারলে 40% কমে যাচ্ছ। এই কারণে কিন্তু মিড পরীক্ষার নাম্বার কমাই নিয়ে আসা হয়েছে। দেখো মিডে কিন্তু এই নাম্বার হচ্ছে 20%, আর এই আর তোমাদের যে ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্টের নাম্বার বাড়ানো হয়েছে। তার মানে কি তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা এখানে বেশি বেড়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। ডিফারেন্ট ইস্যু থাকতে পারে, অন্য মানুষের অন্য কিছু মনে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু বেশি পরীক্ষা দিলে এবং 3টা কাউন্ট করতেছি, এভারেজ কাউন্ট করতেছি, তার মানে বেশি ভালো করার সুযোগ। আর অসুবিধা যেটা সেটা উপর নিয়ে আলোচনা করতেছি, সেটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে অসুবিধা হইতেও পারে অন্য বিষয়। পরীক্ষার সংখ্যা বেড়ে যাবে, কাজ বেড়ে যেতে পারে, এটা অসুবিধা সে মনে করতে পারে। তো সেটা কিন্তু ম্যানেজ করা যায় সিস্টেমিক ওয়েতে। বলো ক্লাস টেস্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কি স্যার 5টা যদি সিটি হয় তাহলে কি 5বার ভাইবা হবে? না, কোনো ভাইবা হবে না, মানে আচ্ছা, কোনো থ্যাংক ইউ স্যার। কোনো ভাইবা হবে না। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাস টেস্ট নিয়ে মনে হয় সবাই বুঝতে পারছি। আমরা একটু পরবর্তীতে যেটা এই অ্যাসাইনমেন্টের কথা বলি। এই 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মিডের আগে একটা, মিডের পরে একটা। 2টা অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 10%। তার মানে টোটাল এই 100% এর মধ্যে 10% নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্টের উপর। আর এই অ্যাসাইনমেন্টে এভারেজ করে নাম্বার কাউন্ট করা হবে। মিড টার্মে হচ্ছে 20% মার্কস থাকবে। এখানে একটা মিড উইক থাকবে, যে মিড উইকটা সাধারণত এক্সাম কন্ট্রোল আর অফিস থেকে তোমাদের দেওয়া হবে, আমাদের দেওয়া হবে। যদি আমার পরীক্ষা হবে ওই সময়ে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে লেখার জন্য, আর 15 মিনিট এক্সট্রা দেওয়া হবে তোমার কোশ্চেন ডাউনলোড এবং তোমার কোশ্চেনের ছবি তোলা এবং আপলোড করার জন্য আনসার। মানে পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা, আর এডিশনাল 15 মিনিট দেওয়া হবে। 1 ঘন্টা 15 মিনিট টোটাল টাইম, যে টাইমের মধ্যে তুমি এই পরীক্ষা দিবা তার জন্য নাম্বার থাকবে 20% বা 20 মার্কস। আর ফাইনাল হচ্ছে 25 মার্কস। সেখানে এই একই সিস্টেম, ডিউরেশন থাকবে হচ্ছে এই 1 ঘন্টা 15 মিনিট, এক্সট্রা থাকবে 15 মিনিট। আর এই এক্সট্রা 15 মিনিট হচ্ছে তোমাদের সে একইভাবে কোশ্চেন সবকিছু ইয়ে করার জন্য। কারো কোনো কোশ্চেন আছে মিড টার্ম এবং ফাইনাল সিস্টেম নিয়ে? No, sir. আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কি, যে কোনো নতুন বিষয়টাকেই আমরা যখন চিন্তা করি, আমি সবসময় সেই হিসেবে ভয় কাজ করে। এর আগের সেমিস্টারে যখন এই ক্লাস শুরু হচ্ছিল, তখনই অনেকে ভয় পাচ্ছিল যে আসলে কি হবে। শেষ পর্যন্ত আমি যা দেখলাম আসলে ভালোই হয়েছে, বা কারো খারাপ হয় নাই। আর স্টুডেন্টদের খারাপ শিখছে তাও আমি মনে করি না। মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য এবং তারা কিছুটা ভাইভাকে ফেস করার জন্য তারা মোটামুটি ভালোই পড়াশোনা করছে এবং বুঝতে পারছে পড়াগুলা। যেটা মূল উদ্দেশ্য, আসলে পড়ানোর মূল উদ্দেশ্য তো হচ্ছে ঠিক মতো শেখানো এবং এই তাদের কাছ থেকে ভালো রেজাল্ট আউটপুটটা নিয়ে আসা, যেটা আসলে সেমিস্টার হয়েছে। তাই অবশ্যই বিকল্প কোনো সুযোগ ছিল না। আর এই সেমিস্টার তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের এইভাবেই মানে শুরু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তোমরা কয়েকটা কাজ অবশ্যই করবা সবসময়, সেটা হচ্ছে যখনই আমার সাথে কন্ট্যাক্ট করবা নিজেদের পার্সোনাল মেইল কখনো ইউজ করবা না, কারণ ইউনিভার্সিটির যে মেইল সেই মেইল ইউজ করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি নাম এ কে এম সব করতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে তারা আসলে নিজেদের কোনো প্রোফাইল পিকচার এখানে ইনপুট করেনি। আমি আসলে চাচ্ছি সবাই একটা নিজেদের স্বাভাবিক বলতে চেহারা বোঝা গেলে হবে, এটা স্বাভাবিক। মানে যে কোনো যাদের এখানে আপলোড করা আছে কোনো সমস্যা নেই,
মানে অন্ততপক্ষে যারা গাছ বা অন্য কিছু দিচ্ছ সেই গাছ টাছ বা অন্য কিছু না দিয়ে তোমাদের এই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা একটু এই তোমাদের নিজস্ব অরিজিনাল ছবি দিতে হবে, যাতে আমি অন্ততপক্ষে চেহারা দেখতে পারি আর কি, আমি বুঝতে পারি স্টুডেন্টরা। আর যাদের কোনো মানে যারা ফিমেল ধর্মীয় যদি কোনো ব্যাপার থাকে তারা ছবি না দিলে বা তাদের যেভাবে তারা কমফোর্ট ফিল করে সেভাবে দিলে চলবে আর কি, ছবিটা আপলোড করলে। এর কারণ হচ্ছে যে আমি ক্লাসে স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি চিনতে পারি। আর যদি সম্ভব হয় তোমাদের নাম এবং আইডি গুলো একসাথে তোমাদের লেখার চেষ্টা করবা। তোমাদের ফুল নাম থাকবেই, সাথে নামের সাথে আইডিটা ইনক্লুড করা যায় কিনা। আর একটা বিষয় হচ্ছে আমি এই কোর্সের 4টা সেকশন নিচ্ছি, তো এ বি এফ জি। এখন একইভাবে ত্রিপুরীরও এই 201 কোর্সের এ এবং বি সেকশন আছে। তোমরা একটু কেয়ারফুল থাকবা সেকশনের নাম লেখার সময়। তোমাদের হচ্ছে এফ সেকশন, যদি এখানে সেকশনের নাম উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আসলে আমার জন্য খুব টাফ হবে স্টুডেন্টকে খুঁজে বের করা। যে সব স্টুডেন্ট যদি অনেকগুলো ডকুমেন্ট আমার কাছে আসবে, প্রায় আমি 5টা সিটি পরীক্ষা নিব, একটা মিড একটা ফাইনাল, 5 2 7 অ্যাসাইনমেন্ট দুটো নিব, 9 প্রায় 9টা এ করতে হবে। যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে 40 জন 9টা কাজ আমাকে দেখতে হবে। আর যদি আমার স্টুডেন্ট প্রায় 200 মতো, তাহলে 1800 স্পিড আমাকে আসলে এই চেক করতে হইতে পারে। তার মানে আমার জন্য খুব টাফ হয়ে যাবে যদি সেকশনগুলো উল্টাপাল্টা হয় বা নাম ভুল হয় এবং স্টুডেন্টগুলো অনিয়ম বেশি করে। এই জন্য আসলে তোমার নিয়ম থাকলে আমার জন্য সুবিধা হবে, তোমার খাতাটাও আসলে আমাকে পাওয়ার জন্য বা আমার নাম্বারটা মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। যাই হোক, সেগুলো নিয়ে তো আমরা পরে আলোচনা করব। আর এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইন সিস্টেমে আসলে তুমি নিজেকে কিভাবে তৈরি করবা, এই ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তুমি দীর্ঘ সময় হয়তো বা অনলাইন থাকতে হতে পারে, যেমন এখন 1.5 ঘন্টা ক্লাস করতে হচ্ছে, আবার হয়তো আজকে ক্লাস করতে হবে। এই ক্লাসগুলো দেখার পর তোমাকে হয়তো আবার যখন লেকচার তৈরি করবা, লেকচার পড়বা, তখনও আবার তোমাকে একইভাবে অনলাইনে বা কম্পিউটার সামনে বসে থাকতে হবে। তার মানে কি তোমার কম্পিউটার সাথে অনেক বেশি সময় থাকতে হচ্ছে। এই জন্য তোমার যে সমস্যাটা হইতে পারে, তুমি আসলে অর্গানাইজ হতে না থাকলে অনেক সময় চলে যাবে দেখা যাচ্ছে, কিন্তু অনলাইনে আসলে দেখা গেছে অনেক অপ্রয়োজনীয় কাজ হয়ে যায়। এই জন্য তুমি তোমার টাইমটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করবা। কিভাবে ম্যানেজমেন্ট করবা, এই জন্য তোমাকে যেটা করতে হবে, অর্গানাইজ ওয়েতে নিজস্ব ফোল্ডার তৈরি করবা, নিজস্ব কোর্স ওয়াইজ সবকিছু ঠিক রাখবা, এবং খুব কম কষ্টে সবকিছু লিস্ট করতে পারো, মানে যে কোনো ডকুমেন্ট হোক, যে কোনো জিনিস হোক। আর আমি তোমাকে নানান জায়গায় জিনিস প্রোভাইড করবো। সবার মেল অ্যাড্রেস গুলো আমি নিয়ে নিয়েছি অলরেডি, আমার নিজস্ব মেল গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপের মাধ্যমে তোমাদেরকে মেল করে দিব। আবার হচ্ছে যে কোনো ডকুমেন্ট, আবার হচ্ছে লেকচার গুলো আমি সাধারণত অর্গানাইজ করে তোমাদেরকে প্রোভাইড করে দিব ক্লাসের শুরুতে বা ক্লাসের আগেই। এছাড়াও ইএলএমএস এ আমি আপলোড করব, যাতে তোমরা আমাদের স্টুডেন্ট গুলা খুব সহজে সেই জিনিসগুলা ডকুমেন্ট গুলা আসলে পায়। যেমন তোমাদের কষ্ট করে খুঁজতে না হয়, এই জন্য আমি সবগুলা কাজ যা করার চেষ্টা করব, যাতে স্টুডেন্টদেরকে খুঁজতে না হয় বা ব্রেনের উপর প্রেশার না যায় আসলে। আর ব্রেনের উপর যদি প্রেশার না যায়, সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদের কিছু অর্গানাইজ করে আমার জিনিসগুলো পাওয়ার চেষ্টা করব। আর তুমি নিজেকেও সেইভাবে যদি একটু বোঝায় নাও, তাহলে আমার মনে হয় অনেক সহজ হবে। আর এখানে যেহেতু পরীক্ষার সংখ্যা বেশি, যেটা আমি বলতেছিলাম স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অসুবিধা মনে করতে পারে, এটা অসুবিধা নাও হইতে পারে, এটা সুবিধাও হইতে পারে, একাডেমির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই ইনভাইটেশন মেল যারা পাও নাই, তারা হচ্ছে বেসিক্যালি আমি যখন এই মেলগুলো কপি করছিলাম, আমি ইএলএমএস থেকে এখান থেকে এই মেলগুলো কপি করা যায়, ইএলএমএস থেকে আমি মেলগুলো সরাসরি কপি করছিলাম। কপি করার ফলে সেখানে যাদের নামগুলা ছিল না তখন, তাদের মেলগুলো আসে নাই, এই জন্য তারা ইনভাইটেশন পায় নাই। আর ইনভাইটেশন যারা পাওয়া নেই তারা আসলে করবে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে, ইএলএমএস থেকে সরাসরি এখানে ক্লিক করলে ক্লাস আসতে পারবে। তার মানে এই ক্লাসের জন্য তার ক্লাস করতে কোনো সমস্যা হবে না। আর গুগল ক্লাসরুমের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে নিচে যাবে, সেই গিয়ে ক্লাস নিজেকে অ্যাড করে নিবে, ক্লাস টাইম দিয়ে জয়েন ক্লাস দিলে সেইখানে একটা কোড যাবে, সেই কোডটা হচ্ছে সেকশন ওয়াইজ কোডটা, যেটা এফ সেকশন, তো এফ সেকশনের কোড হচ্ছে
এই যেখানে কোড দেওয়া আছে এই কোডটা দিলেই সে ক্লাস জয়েন করতে পারবে গুগল ক্লাসরুমে। আর আমি যারা মিস করছো তাদেরকে আবার এই 1 সপ্তাহ পর যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদেরকে আবার এই জয়েনিং এর জন্য ইনভাইটেশন পাঠাবো। আর এর মাঝে তারা নিয়মিত ক্লাস করতে পারবে এবং আমার সব ডকুমেন্ট সবকিছু তারা ইএলএমএস এর মাধ্যমে ইএলএমএস জয়েন করলেই হবে। ইএলএমএস জয়েন করলে তারা ওয়ান ক্লিকের মাধ্যমে লেকচার ভিডিও এবং মিট লিঙ্ক ক্লাসরুম লিঙ্ক সবকিছু পেয়ে যাবে এবং ইনস্ট্রাকশন। মানে মোটামুটি ইএলএমএস জয়েন করতে পারলেই সে আমার সবকিছু সে পেয়ে যাবে আমার ক্লাসে। হ্যাঁ, খন্দকার শামিল সালা মনে হয় কোশ্চেনটা করছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি আনসার পাইছো। আরেকটা বিষয় যে আজকে তোমরা ক্লাস এই খুব মানে সুন্দরভাবে আছো আর কি। আজকে বলতে গেলে আমি যা বলতেছি এই তোমরা রিপ্লাই দিচ্ছ বা কথা বলতেছো সবাই মিউট করে রাখছো। আসলে আমি এটাই চাচ্ছিলাম যে আমি যখন কথা বলবো তখন স্টুডেন্টরা আসলে নিজেদেরকে মিউট করে রাখবে, তারা যখন কথা বলবে তারা আসলে নিজেদেরকে আনমিউট করে কথা বলবে বা কোনো রিপ্লাই দিবে। অবশ্য মিউট করে রাখলে অবশ্য ঘুমিয়ে যেতে পারে। সবাই কি ক্লাস ঠিক মনে করতেছো নাকি নাকি না স্যার করতে জি স্যার আসি স্যার আসি জি স্যার করতেছি স্যার ইয়েস স্যার আসি স্যার। আচ্ছা এটা বুঝতে পারছি এটা করা যায়। এটা অবশ্য আমি নিজেও মাঝে মাঝে করছিলাম যে একবার দেখা গেছে বিশাল বড় কোনো একটা জিনিস শুনতেছি, শুনতে শুনতে দেখা যাচ্ছে এখন ঘুম চলে আসতেছে কিন্তু থাকতে হচ্ছে, তখন জাস্ট এই মিউট টুট করে দিয়ে এই একটু আরামে শুয়ে পড়লাম। এটা হয় আসলে। তো এই কাজটা করা যাবে না যে ক্লাসে মনে করো এর আগে ক্লাস অনেক সময় দেখছি কি যে অনেক স্টুডেন্ট যেটা করছে যে মাঠে ঘাটে গিয়ে ক্লাস করছে। একই স্টুডেন্ট ধান ক্ষেত থেকে স্যার আমি ধান খেতে চলে আসছি, এখানে সুন্দর পরিবেশ, আমি এখানে ক্লাস করতেছি। আসলে ওই কাজটা না করাটাই বুদ্ধিমান। যদি কারণের সমস্যা কিছু করতে পারার নাই, একটু খাতা কলম নিয়ে বসবা এবং টেবিলে বসবা, সম্ভব হলে একটু ল্যাপটপ বা এই কম্পিউটার ডেস্কটপের ডিভাইস নিয়ে বসবা বা অথবা মোবাইল ইউজ করলে একটু বসে অথবা খাতা কলম নিয়ে তুমি আসলে আমার লেকচারটা শোনা এবং লেখার চেষ্টা করবা। কারণ এখানে অনেক কিছু থাকবে তো। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা তোমাদের কাছ থেকে যেটা আমি আশা করি সেটা হচ্ছে মনে করো যেহেতু এটা অনলাইন পড়ানোর সিস্টেম, এই সিস্টেমে আমরা নতুন কিছু ইউজ করবো পড়ানোর টেকনিক। এই সিস্টেমের টেকনিক অনেকের পছন্দ না হতে পারে, অনেকে পড়া বুঝতে নাও করতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার। সব টেকনিক সবকিছু সব পছন্দ হবে এটা মনে করার কোনো কারণ নাই, এটা আমি মনে করি না। যারা পড়া বুঝতে পারবে না ক্লাসের সবাই যদি সবাই হতে পারে অথবা দুইজন হতে পারে ক্লাসের মধ্যেও বলতে পারো। এখানে আসলে এই যেহেতু আমি পড়াবো কিন্তু আমার স্টুডেন্ট সবাই ঠিক মতো সেই জিনিসটাকে পছন্দ করতেছে কিনা বা তার জন্য সুবিধা হচ্ছে কিনা বা সে কোনো একভাবে ম্যানেজ করতে পারতেছে কিনা বা আমার মাধ্যমে ম্যানেজ করতে পারতেছে কিনা এটা এনশিওর করা আমার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ সেই স্টুডেন্টের পড়া বোঝানোর দায়িত্ব এবং পড়া ভালো মতো তার এই কোর্সটা সে যেন ঠিক মতো শিখতে পারে সেটা বোঝানোর দায়িত্ব আমার মধ্যে পড়ে। এই জন্য আমি সে চেষ্টা করবো এবং তোমরা যেটা করবা ক্লাসের ফিডব্যাক হিসাবে ক্লাসেই বলতে পারো। আমি আসলে কেউ পার্সোনালি কিছু বললে তাকে মনে রাখবো তার প্রতি খুব ইয়ে হয়ে যাবে কোনো ব্যাপার নেই। আমার ক্লাসে সব স্টুডেন্টরা যে কোনো ধরনের কথা বলতে পারবে, যে কোনো সমস্যার কথা বলতে পারবে, পড়া নিয়ে যে কোনো সমস্যার কথা বলতে পারবে এবং কিভাবে সে শিখতে চায় সেটাও বলতে পারবে। কারণ হচ্ছে যেহেতু অনলাইন সিস্টেমে স্টুডেন্টরা আসলে অনেক সিস্টেম পছন্দ করে না। আর ম্যাথ পড়ানোর সময় অনলাইনে আমরা এখন ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করবো। এখানে যদি বোর্ড নাই স্টুডেন্টদের অনেক কিছু বুঝতে অনেক কিছু বুঝাইতে আমার হয়তো বা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হতে পারে। সেই টেকনিক গুলো তার জন্য সুবিধা নাও হতে পারে। এই জন্য সে যদি অন্য কোনো ভাবে শিখতে চায় আমি সেই টেকনিকটা খুঁজে নিব বা খুঁজে দেখার চেষ্টা করবো। আমার মনে হয় মোটামুটি ইন্ট্রোডাকশন কথাগুলো এগুলোই ছিল। এই কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমার মনে হচ্ছে মানে সাউন্ডটা একটু মানে অস্পষ্ট আসতেছে স্যার, মানে সবারই কি এরকম প্রবলেম হচ্ছে নাকি আমার হচ্ছে শুধু? হ্যাঁ সাউন্ডটা একটু কোয়ালিটিটা একটু আমারও হচ্ছে এরকম প্রবলেম। জি স্যার, মানে মনে হচ্ছে যেমন স্যার মানে খোলা রুমের মধ্যে কথা হচ্ছে মানে একটু ইকো ইকো আসতেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা একটু দাও আমি একটু দাও। আচ্ছা এখন দেখো তো ঠিক আছে নাকি? স্যার একটু ঘোলা ঘোলা কথাগুলো আর কি স্যার এরকম। আচ্ছা এখন সেরকম লাগতেছে? হ্যাঁ স্যার এখন একটু বেটার। স্যার আগের চাইতে অনেক বেটার।
আচ্ছা বুঝতে পারছি। আর এই একটু একটু ঘন ঘন লাগবে, কারণ হচ্ছে আমাদের এই আমি এখানে বসছি, আমার বাম পাশ এবং পিছনে দুটো বিল্ডিং হচ্ছে। তো সেই বিল্ডিং এর এই সারাদিন কাজ থাকে। আমি ফ্যান ট্যান বন্ধ করে এবং ওই দরজা জানালা সবকিছু বন্ধ করে আমি আসলে তোমার সাথে কথা বলতেছি, এই যাতে সাউন্ড কম হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমি আসলে এই হেডসেটটা ইউজ করতেছিলাম না, আমার কান গরম থাকে তো এই জন্য গরম হয়ে যায়, বা অনেক বড় জিনিস এই জন্য আমি আসলে ইয়ারফোনটা ইউজ করতেছিলাম। এই জন্য ওইটা সাউন্ডটা মনে হয় একটু খারাপ ছিল, এটা সাউন্ডটা মানে তুলনা মনে হয় ভালো হবে এখন। ক্লিয়ার স্যার, বোঝা যায় না স্যার সাউন্ড। এখন ওই সে একই সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার, এখন ভালো স্যার। আচ্ছা যাই হোক, এখন মনে হয় এটা ভালো। এটা আমি ইউজ করতে পারি না, কারণ আমার এই কানের মধ্যে থাকে তো কান গরম হয়ে যায়। যাই হোক, এটা ইউজ করতে হবে, বুঝতে পারতেছি। জি স্যার, বোঝা যায়। আচ্ছা তাহলে এই আচ্ছা এর মাঝে একটা কথা বলে রাখি, যদি এরকম সমস্যা হয় মনে করো পড়ার মাঝে, দেখা গেছে আমার এই 30-40 জন স্টুডেন্টের মধ্যে একজনের হয়তো নেট কানেকশন নাই, সে হঠাৎ করে পড়ার মধ্যে বলে বসলো দিল স্যার আমি শুনতে পাচ্ছি না বা আমার সমস্যা হচ্ছে, এই ব্যাপারটা দেখা যাচ্ছে ওই পুরো সম্পূর্ণ পড়াটাকে এই আসলে নষ্ট করে দিবে। এই জন্য আমার থামতে হবে। এই জন্য আসলে আমরা যেটা করবো, বেসিক্যালি যদি দেখা যাচ্ছে 3-4 জন বা 5 জনের এই সমস্যাটা হয়, তারা 5 জন একসাথে কথা বলবো, তাহলে আমি বুঝবো যে এই সমস্যাটা সবার জন্য হচ্ছে। অথবা সরাসরি কমেন্ট অপশনে গিয়ে যদি দেখো যে আমাদের সমস্যা হচ্ছে বা আমরা কথা শুনতে পাচ্ছি না, তাহলে ওই জিনিসটা আবার রিপিট করবো। কিন্তু যদি মনে করো ক্লাসে 2-1 জনের নেট হঠাৎ করে চলে গেল, তার জন্য সে হয়তো বা বলতে পারে যে সে সমস্যা ফেস করতেছে, সে হয়তো 2-1 মিনিটের মধ্যে ফিরে আসবে। কিন্তু যদি সবাই যদি না শুনতে পারে, সেই জিনিসের সমস্যাদায়ক হবে। আমরা অনেক স্লো পড়াবো, সমস্যা নেই, আমার মনে হয় এই সমস্যা থাকবে না। আচ্ছা আজকে কি আমরা তাহলে মোটামুটি এই যারা বলার সাথে বলে দিলাম, এই পড়া কি শুরু করব? জি স্যার। আচ্ছা, আমরা কোর্স আউটলাইন তোমাদের এখন দেওয়া হয় নাই, কোর্স আউটলাইনটা আমি তোমাদেরকে দিয়ে দেব। তার আগে আমরা যেটা বলি যে আমরা হাওয়ার্ড অ্যান্ডারসনের যে বইটা পড়াবো, সেই বইটা হচ্ছে সবার কাছে আছে মনে হয়, না থাকলে ডাউনলোড করে নিতে পারবা। আমরা বইয়ের চ্যাপ্টারটা পড়াবো, সেটা হচ্ছে 11.1 থেকে শুরু করব। 11.1 থেকে শুরু করব, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা আসলে পড়া শুরু করব। আচ্ছা, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আমি যারা পড়াবো তার জন্য আমরা এখানে একটা এই সম্পূর্ণ লেকচার মতো বানানো হয়েছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। সেটা দেওয়ার মাধ্যমে পুরো লেকচারটা এখানে দেওয়া আছে, মোটামুটি সবগুলো যারা পড়াতে চাচ্ছিলাম আমরা কিন্তু রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আসলে চিন্তা করি। কারো কোনো কোশ্চেন কি আছে? স্যার আচ্ছা, আমি আস্তে আস্তে জিনিসটা আর একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি, এটা আমাদের আসলে জানা দরকার। আসলে কোঅর্ডিনেট সিস্টেমটা কেন দরকার সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখো, এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের সাধারণত 3টা অ্যাক্সিস থাকে, এক্স ওয়াই জেড। একটা পয়েন্ট থাকে 0। এই কোঅর্ডিনেটটা এক্স ওয়াই এবং জেড, এই 3টা অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে আমরা আমাদের এই এখানে 0 একটা পয়েন্টকে ফিক্স করলাম, এই পয়েন্ট ফিক্স করার পরে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, 3টা অ্যাক্সিস আমরা কনসিডার করলাম। এই এক্স এর সাথে ওয়াই এর রিলেশন হচ্ছে 90 ডিগ্রি, ওয়াই এর সাথে জেড রিলেশন 90 ডিগ্রি, জেড এর সাথে এক্স রিলেশন হচ্ছে 90 ডিগ্রি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। সাধারণত 3 স্পেসে এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা হয়। আর 3 স্পেসে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স এর পজিটিভ এবং নেগেটিভ আছে, ওয়াই এর পজিটিভ এবং নেগেটিভ আছে। আমি এই ব্যাপারটাকে একটু 3D গ্রাফে দেখার চেষ্টা করি।
আমার মনে হয় তাহলে এই সুবিধা হবে। সবাই দেখতে পাচ্ছ? একটা 3D গ্রাফ দেখাবো এখানে, 3D ইয়া। সবাই কি দেখতে পাচ্ছ ইয়াটা? আচ্ছা দেখো এখানে এই ফর এক্সাম্পল এই এখানে রেড কালারটা হচ্ছে এক্স এক্সিস। ফর এক্সাম্পল আমরা এখানে এক্স শো করি নাই, এটা হচ্ছে এক্স এক্সিস, তার মানে এখানে এক্স এর পজিটিভ 0.5 1 1.5 যে কোনো রিয়েল নাম্বার, এটা হচ্ছে এক্স এর পজিটিভ এক্সিস, আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ এক্সিস। সিমিলারলি এটা যদি ওয়াই এক্সিস, যদি গ্রিন কালারটা ওয়াই এক্সিস চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ এক্সিস, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। তার মানে এই যে একটা তল দেখতে পাচ্ছ, এই তলটা হচ্ছে বা প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর এক্স ওয়াই প্লেনটা তার উপর হচ্ছে জেড এক্সিস এবং নিচে হচ্ছে জেড এক্সিস। তার মানে আমরা চিন্তা করি এই কোঅর্ডিনেট সিস্টেমের এই সিস্টেমটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেম। আর এই রেক্টেঙ্গুলার সিস্টেমে সাধারণত তিনটা এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মানে এক্স এর সাথে ওয়াই এর হচ্ছে রিলেশন 90 ডিগ্রি, এই কোণটা এই সিমিলারলি এক্স এর জেড 90 ডিগ্রি, ওয়াই এর সাথে 90 ডিগ্রি। এই সিস্টেমে আমরা যখন কোনো পয়েন্টকে লোকেট করি, তখন আমরা লোকেট করার সময় সাধারণত মনে করো একটা পয়েন্ট নিলাম, ফর এক্সাম্পল এই পয়েন্টের 1, 2, 3 এই একটা পয়েন্ট চিন্তা করলাম। দেখো এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টটা একটা 3 ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্ট, যার এক্স এর মান হচ্ছে 1। তার মানে এক্স এক্সিসে যদি আমরা 1 ইউনিট আসি, ওয়াই এক্সিসে যদি আমরা 2 ইউনিট যাই এবং জেড এক্সিসে আমরা 3 ইউনিট যাই, তাহলে এই পয়েন্টটাকে আমরা লোকেট করতে পারবো, এই পয়েন্টটার অবস্থান আমরা বের করতে পারবো। তার মানে এই 3D স্পেসে যে কোনো পয়েন্টকে আমরা যে কোনো জায়গায় লোকেট করার জন্য এই সিস্টেমটা ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা পয়েন্ট নেই, এই আরেকটা পয়েন্ট হচ্ছে -1, -2, -3। এই পয়েন্টটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যেই পয়েন্টটা এই 3 স্পেসের কোথাও অন্য একটা জায়গায় স্পেস করতেছে, লোকেশন করতেছে। তার মানে এরকম আমরা অসংখ্য পয়েন্টকে আমরা আসলে তাদের পজিশনকে, অবস্থানকে খুঁজতে পারি এই 0 পয়েন্টের সাপেক্ষে। তার মানে কোঅর্ডিনেট সিস্টেমের কেন দরকার? একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্টকে আমরা 0 হিসেবে কনসিডার করি, সেই 0 পয়েন্টকে আমরা অরিজিন চিন্তা করে অরিজিনের রেসপেক্টে আমরা কোনো একটা পয়েন্টের অবস্থান বা পজিশন আমরা লোকেট করি। সেই পয়েন্টটা এখানে যেহেতু এর একটা পয়েন্ট নিলাম, এর এক্স ওয়াই জেড, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2 এবং জেড এর মান হচ্ছে 3। তার মানে এক্স এক্সিসে 1, ওয়াই এক্সিসে 2 এবং জেড এক্সিসে 3 ইউনিট যদি আমরা মুভ করি, তাহলে আমরা সেই পয়েন্টের অবস্থানকে লোকেট করতে পারবো। এটা দেখতে অনেকটা পয়েন্ট, দেখতে অনেকটা এরকম পয়েন্ট। দেখো যদি উপর থেকে দেখি আমরা, তাহলে এই এরকম পয়েন্ট এক্স এর 1, এখানে ওয়াই 2 আর জেড এর 3, এই পয়েন্টটা হচ্ছে এবার দেখলে মনে হবে যে একটা তলের উপর পয়েন্ট আছে, এক্স ওয়াই তলের উপর, কিন্তু আসলে পয়েন্টটা হচ্ছে একটা 3D পয়েন্ট। সিমিলারলি এই পয়েন্টটাও অন্য একটা পজিশনে থাকবে। এখন যদি কোশ্চেন হয় যে পয়েন্টটা তার কোনো জেড এর মান থাকবে না, জেড এর মান যদি না থাকে, তাহলে পয়েন্টটা কি হতে পারে? ফর এক্সাম্পল 1, 2, 0। তো দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সেটা চলে আসছে কোথায়? এক্স ওয়াই প্লেনের উপর, এখানে চলে আসছে। তার মানে এখন শুধু আমরা এই এক্স এর মান পাচ্ছি 1, ওয়াই এর মান পাচ্ছি 2, জেড এর মান 0। তার মানে কোনো হাইট নাই, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল পাচ্ছি। আর আমরা যদি 3D অবশ্য চিন্তা করি, তার মানে কোঅর্ডিনেট সিস্টেম শুধু 3D না 2D এর জন্য হতে পারে। দেখো যে এই পয়েন্টটা, যেটা এই পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা এক্স ওয়াই তলে একই পয়েন্ট। আমরা যদি দেখি এই যে এক্স ওয়াই তলে এই পয়েন্টটা পাচ্ছি, তার মানে এই পয়েন্টটা জেড এর মান ছিল, যেখানে 1 এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান, আর একই পয়েন্ট এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর কোনো মান নাই, তার মানে সেটা এক্স ওয়াই তলে চলে গেছে। তার মানে যদি এই একই পয়েন্টটা আমরা লিখি, এইভাবে লিখি, ফর এক্সাম্পল এই পয়েন্টটাকে যদি 1, 0, 0, তার মানে এই
দিই। দেখো এই পয়েন্টটা শুধু এই 1,0,0 এই পয়েন্ট শুধু এক্স এক্সিস এর উপর একটা পয়েন্ট। তার মানে কি এই তিনটে পয়েন্টের মধ্যে আচ্ছা আমাদের বলো তো যেটা শুধু এক্স এক্সিস এর উপর পয়েন্ট তার ডাইমেনশন কত? 1 স্যার। 1 ডাইমেনশনাল শুধুমাত্র এক্স এক্সিস এর পয়েন্ট, মানে একটা ডিসটেন্স 0 থেকে শুধু 1 গেলে আমি এই পয়েন্টটাকে খুঁজে পাচ্ছি। সিমিলারলি এই আমি যদি বলি এই যে পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, সেটা হচ্ছে 1,2,0, সেই পয়েন্টটা কত ডাইমেনশনাল স্পেসে আছে? 2 ডাইমেনশন। আর এই 1,2,3 এই যে এই পয়েন্টটা কোন ডাইমেনশনে আছে? 3D। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো এই পয়েন্টটাকে যদি আমি এই এক্স ওয়াই এর উপর নিয়ে আসি তাহলে সি পয়েন্ট চলে আসবে। তাকে যদি আমি এক্স এর দিকে নিয়ে আসি তাহলে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আচ্ছা কেউ যদি মনে করে এই পয়েন্টটাকে সে 0,2,0 দেখো তাহলে এই পয়েন্টটা কোথায় চলে আসছে? এই পয়েন্টটা এখানে চলে আসছে। সিমিলারলি কেউ যদি এই পয়েন্টটাকে এখানে চিন্তা করে 0,0,3 তো এখানে চলে আসছে। তার মানে এই পয়েন্টটাকে আমরা যে ডাইমেনশন নরমালি তো এই একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, ডিফারেন্ট পয়েন্ট সবগুলাই আমরা ডিফারেন্ট পয়েন্ট দেখলাম। দেখার মাধ্যমে দেখলাম যদি আমি এই পয়েন্টটাকে এক্স ওয়াই তলে নিয়ে আসি তাহলে এখানে পাবো, এই পয়েন্টটাকে যদি এক্স এ নিয়ে যাই তাহলে এখানে পাবো, এই পয়েন্টটাকে যদি ওয়াই তে নিয়ে আসি এখানে পাবো, এই পয়েন্টটাকে যদি জেড এ নিয়ে আসি তাহলে এখানে পাবো। তার মানে এই পয়েন্টটার তিনটা কম্পোনেন্ট আছে, এক্স এর দিকে একটা আছে 1, ওয়াই এর দিকে আছে 2, জেড এর দিকে আছে হচ্ছে এই 3। তার মানে এই পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টটা 3D তে আমরা তার তিনটা কম্পোনেন্ট পাচ্ছি। তার মানে কোন একটা এক্সিসের কোন একটা পয়েন্টের রেসপেক্টে আমরা যদি দেখতে চাই তাহলে সেই পয়েন্টটা তার অবস্থান যদি আমরা বের করতে চাই, সেই অবস্থান বের করার জন্য আমাকে 3 ডাইমেনশনাল তিনটা লাগবে, এক্স এক্সিস এর মান লাগবে, ওয়াই এক্সিস এর মান লাগবে, জেড এক্সিস এর মান লাগবে। তাহলে আমরা সেই পয়েন্টটাকে লোকেট করতে পারবো। যদি এক্স এক্সিস এ আমরা শুধু চাই তাহলে ওয়াই জেড এর মান 0 হবে, যদি ওয়াই এক্সিস চাই তাহলে আমাদের বাকি এক্সিস গুলোর মান 0 হবে, যদি জেড এক্সিস এ পাই তাহলে এক্স এর মান 0 হবে। আর 3 ডাইমেনশনে পাওয়ার জন্য আমাদের এই তিনখানে সেখানে পাওয়া যাবে। এই পুরো ব্যাপারটা কি বুঝতে পারছো কোঅর্ডিনেট সিস্টেম? জি স্যার। আচ্ছা আমরা যেটা করতে পারি কোঅর্ডিনেট সিস্টেমটা কি যখন আমরা এর আগে এই শিখলাম এই 2D তে শিখলাম তখন যেটা ছিল একটু সব দেখাচ্ছি তোমাদের। 2 ডাইমেনশনালি এক্স এক্সিস ওয়াই এক্সিস এটা একটা সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমে যদি বলা হয় পয়েন্ট 1,2 তাহলে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 1,2। আর যদি 3D তে হয় তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমরা এইভাবে লিখি। তার মানে কোঅর্ডিনেট সিস্টেমের কোন একটা পয়েন্টকে আমরা কিভাবে লিখি এই বিষয়ে কারো কোনো কি কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা এখানে মোটামুটি ডিটেইল বলে দেওয়া হয়েছে কোঅর্ডিনেট সিস্টেমটা কি। আর এখানে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে কোঅর্ডিনেট সিস্টেমটা কেন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। দেখো তার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। সেটা হচ্ছে মনে করো পি একটা পয়েন্ট, এখানে এই পয়েন্টটা এ বি সি, আমরা যদি এ হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আমরা যদি অরিজিন 0 থেকে এক্স কোঅর্ডিনেটের পর্যন্ত একটা পয়েন্ট নেই যে তাহলে এই সেই পয়েন্টটা এখানে এই 0 থেকে যদি এখানে পর্যন্ত একটা পয়েন্ট নেই, ডিসটেন্স হচ্ছে a। আর 0 থেকে এখানে যদি আমরা নেই তাহলে b, যদি এখানে নেই আমরা তাহলে c পাবো। তাহলে আমরা যদি x এর লেন্থ a, y এর লেন্থ b নেই তাহলে x y তলে আমরা এই রেক্টেঙ্গুলারটা পাবো। আর হাইট যদি c নেই তাহলে আমরা এই ধরনের একটা পাবো, রেক্টেঙ্গুলার শেপ পাবো। তার মানে কি 2 ডাইমেনশনালে দেখো 2 ডাইমেনশনালে কোন একটা পয়েন্ট যদি হয় তাহলে x এর মান এবং y এর মানকে নিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলারের কর্নার একটা পয়েন্ট পাচ্ছি। তার মানে 2 ডাইমেনশনালে
যদি এখানে পয়েন্টটা হয় তাহলে আমরা এই এক্স এর মান আর ওয়াই এর মান নিয়ে আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি। তারপর রেক্টেঙ্গুলারের কর্নারের পয়েন্ট থাকতেছে। যদি 3 ডাইমেনশনাল হয়, ফর এক্সাম্পল এখানে একটা পয়েন্ট, তার ডাইমেনশন হচ্ছে 3, জেড ছিল এটা, এটাও একটা রেক্টেঙ্গুলারের কর্নার পয়েন্ট হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে পৃথিবীতে এই 3 ডাইমেনশনাল সিস্টেমের যে কোনো পয়েন্টকে আমরা একটা রেক্টেঙ্গুলারের কর্নার পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। কারণ এই কর্নার পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি, এই যে কোনো একটা রেক্টেঙ্গুলারের কর্নার পয়েন্ট চিন্তা করতে পারি যে কোনো শেপে, যে কোনো জায়গায়। এই জন্য এই সিস্টেমটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা দেখো, আর এখানে এই কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই এক্স ওয়াই প্লেন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এক্স ওয়াই প্লেন সাধারণত 3টে অ্যাক্সিস থাকবে, এক্স ওয়াই প্লেনে কোনো জেড থাকবে না। এটা আগে আমরা দেখাই আসলাম এই 3D গ্রাফটায়। দেখো এই গ্রাফে এই যে এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এখানে কিন্তু জেড এর মান নাই। দেখো এই প্লেনের উপর যদি কোনো পয়েন্ট হয় তাহলে পয়েন্টটা কি হতে পারে, এই পয়েন্ট হচ্ছে শুধু ওয়াই এর মান থাকবে, শুধু এক্স এর মান থাকবে, অথবা শুধু এক্স ওয়াই এর মান থাকবে, জেড এর মান থাকবে না। এক্স ওয়াই প্লেনের উপর যে কোনো একটা পয়েন্ট যদি আমরা লোকেট করতে চাই, সেই পয়েন্টটা বের করার জন্য আমাকে ওই তলের উপর বা প্লেনের উপর যে কোনো পয়েন্টকে লোকেট করার জন্য জেড এর মানকে সবসময় চিন্তা করতে হবে, জেড এর মানকে সবসময় 0 চিন্তা করতে হবে। আর আমরা যেখানে ছিলাম সেখানে আমার চলে যাই। তার মানে যদি ওয়াই জেড বলা হয় তাহলে কি হবে, এক্স ওয়াই প্লেনে জেড এর মান 0, এক্স জেড প্লেনে ওয়াই এর মান 0, ওয়াই জেড প্লেনে এক্স এর মান 0, এক্স এক্সিসে শুধু এক্স এর মান পাবো, ওয়াই এবং জেড এর মান 0, ওয়াই এক্সিসে শুধু ওয়াই এর মান পাবো, জেড এক্সিসে শুধু জেড এর মান পাবো। সবাই কি এই ব্যাপারটা একটু ক্লিয়ার, বা কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ভেক্টর নিয়ে আলোচনা করি। আচ্ছা, সাধারণত একটা পয়েন্টকে আমরা একটা ভেক্টর হিসেবে লোকেট করতে পারি। এই যে আমরা পয়েন্ট চিন্তা করলাম, এই যে একটা পয়েন্ট, আমি যদি বলি 0 রেসপেক্টে এটা একটা ভেক্টর, আর সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর সেটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে আমরা যেটা করব, এখানে এখান থেকে একটা এই সোজা বরাবর একটা জাস্ট অ্যারো সাইন দিয়ে দিব। তার মানে 3 ডাইমেনশনালের যে কোনো পয়েন্টকেই আমরা একটা ভেক্টর হিসেবে লিখতে পারি। তাহলে আমাকে একটু বলো, এই ভেক্টরের কম্পোনেন্ট কয়টা? 3টা কম্পোনেন্ট। তার মানে 3টা কম্পোনেন্ট মানে হচ্ছে এখানে এক্স এর দিকে হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 2 এবং জেড এর মান হচ্ছে 3। তার মানে আমাদের যদি বলা হয় এই যে ভেক্টর এ ভেক্টর অরিজিন, এই ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টর। আমরা যদি এখান থেকে 0 থেকে এই এর দিকে একটা ভেক্টর চিন্তা করি, তাহলে তোমার এই ভেক্টরের এক্স এর দিকে ওয়াই এর দিকে জেড এর দিকে কম্পোনেন্ট করতে হবে। আর সাধারণত বলি এক্স কোঅর্ডিনেটকে আমরা বলি এক্স কম্পোনেন্ট, ওয়াই কোঅর্ডিনেটকে বলি ওয়াই কম্পোনেন্ট। কম্পোনেন্ট বলা ঠিক না, আসলে এই যে কম্পোনেন্ট বলা যায় আবার আমরা দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দুটোর ভ্যালু আবার তো বোঝাই, পরে কম্পোনেন্ট আসবো। এক্স এর মান হচ্ছে 1, যেহেতু এক্স এক্সিসে 1, ওয়াই এর মান হচ্ছে 2 এবং জেড এর মান হাইট মানে 3। তার মানে এই ভেক্টরটা আমরা একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি, আবার ভেক্টর হিসেবে লিখতে পারি। তার মানে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা পয়েন্টকে একই সাথে পয়েন্টও বলা যায়, একই সাথে তাকে ভেক্টরও বলা যায়। আমরা এই ব্যাপারটা যদি একটু এখানে আরো দেখি, যেমন দেখো 2 ডাইমেনশনাল স্পেসে সাধারণত 2টা মান থাকবে, আর 3 ডাইমেনশনাল স্পেসে থাকবে 3টা মান। এই জন্য আমরা সাধারণত কোঅর্ডিনেট সিস্টেমে, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যখন ভেক্টর ইউজ করি তখন 2 স্পেসে এই কোঅর্ডিনেটের কম্পোনেন্ট গুলোকে আমরা ভি ভেক্টর চিন্তা করছি। দেখো এখানে একটা ভেক্টর, একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এটা একটা রেক্টেঙ্গুলার সিস্টেম। এই সিস্টেমে এক্স এর মান হচ্ছে v1, ওয়াই এর মান হচ্ছে v2, একটা পয়েন্ট। এই পয়েন্টকে যদি আমরা অরিজিন 0 সাপেক্ষে আমরা লোকেট করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর পাবো। সিমিলারলি 3 ডাইমেনশনাল দেখো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এই পয়েন্টটা v1, v2, v3। তাহলে এক্স এর মান v1, তার মানে আমরা এদিকে v1 পর্যন্ত কম্পোনেন্ট চিন্তা করব, ওয়াই এর মান v2, জেড এর মান হচ্ছে v3। তার মানে এই পয়েন্টটা একটা 3 ডাইমেনশনাল স্পেস, একটা পয়েন্ট
এবং এট দ্য সেম টাইম এটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে কোন একটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আজকের ক্লাসের এখন পর্যন্ত আমি যারা পড়াইছি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দেখতে কেমন, এবং রেক্টেঙ্গুলার সিস্টেমের বিভিন্ন প্লেন এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন এবং এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টগুলা আমরা কেন রেক্টেঙ্গুলার সিস্টেম বলতেছি, এবং এক্স ওয়াই প্লেনের উপর পয়েন্ট কিভাবে লিখি আমরা, ওয়াই জেড প্লেনের উপর কোন একটা পয়েন্ট কিভাবে লোকেট করি বা বের করি, জেড এক্স ওয়াই এবং জেড এই প্লেনগুলোর মধ্যে পয়েন্টকে আমরা কিভাবে লোকেট করি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম এবং ভেক্টরের সাথে কোঅর্ডিনেট সিস্টেমের একটা রিলেশন তৈরি করলাম। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার বলো। স্যার ওই লেফট থাম্ব আর রাইট থাম্ব দিয়ে একটা পিকচার দেখলাম, ওইটা কি করে ওটা দিয়ে? আচ্ছা, এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে যে এক্স ওয়াই তলের তুমি যদি এই কাউন্টার ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মুভ করো তাহলে সেটা কোন দিকে জেড এক্সিসটা রিপ্রেজেন্ট করে। তুমি যদি এক্স থেকে ওয়াই তে মুভ করো তাহলে সেটা আসলে কোন দিকে যাবে জেড এক্সিসটা, আর ওয়াই থেকে জেড এর কোন দিকে মুভ করবে সেটা। রাইট হ্যান্ডেড বা লেফট হ্যান্ডেড চিন্তা করলে রাইট হ্যান্ডেড কেউ যদি এই এক্স ওয়াই এক্সিস কে ধরে তার যে আঙুলটা পাচ্ছি আমরা থাম্বসটা, সেটা আসলে জেড এক্সিস কে রিপ্রেজেন্ট করে, আর লেফট হ্যান্ডেড জেড এক্সিস কিভাবে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আসলে দেখানো হয়েছে। এটা আমাদের সিস্টেমের সাথে খুব বেশি অতটাই গুরুত্বপূর্ণ না, কারণ আমরা সাধারণত এইভাবে চিন্তা করতে পছন্দ করি যে এক্স এবং ওয়াই একটা তল বা প্লেনে থাকবে, তার উপর পারপেন্ডিকুলার যে এক্সিসটা সেটাই হচ্ছে জেড এক্সিস, আর এই অথবা এক্স ওয়াই সে পারপেন্ডিকুলার নেগেটিভ দিকে যে এক্সিসটা সেটা হচ্ছে নেগেটিভ জেড এক্সিস। স্যার ওই এক্স ওয়াই যদি খালি থাকে ওইটাকেও রেক্টাঙ্গুলার বলে, আর যেটাতে জেডও থাকে ওইটাকেও রেক্টাঙ্গুলার বলে? হ্যাঁ, এই যে মনে করো যদি টু ডাইমেনশনালে, সাধারণত টু ডাইমেনশনালে আমাদের এখানে ডাইমেনশন 2, তার মানে এখানে এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, এই সিস্টেমটা দেখো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এদের মধ্যে রিলেশন হচ্ছে 90 ডিগ্রি, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এজন্য এই সিস্টেমটা রেক্টেঙ্গুলার। এখানে যে এই পয়েন্টটা আছে 2 পয়েন্টটা দেখো একটা রেক্টেঙ্গুলার যদি আঁকো, এখানে এক্স এর মান যদি 1 নাও, ওয়াই এর মান যদি 2 নাও, রেক্টেঙ্গুলার আঁকো, তাহলে এই পয়েন্টটা রেক্টেঙ্গুলারের কর্নার পয়েন্ট। at the same time যদি 3D গ্রাফ আঁকি আমরা, 3D তে এখানে একটা বক্স তৈরি করি, এখানে x এর মান নেই হচ্ছে 1, y এর মান যদি 2 নেই, z এর মান 3 নেই, এই বক্সের যে এই পয়েন্টটা পাবো সেটা পাবো এই বক্সের কর্নার পয়েন্ট। তার মানে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার 3D রেক্টেঙ্গুলার শেপের, আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার। 3D রেক্টেঙ্গুলারের ডিফারেন্ট নাম আছে, সেটা আমি আস্তে আস্তে শিখাবো এই কোর্সের পরবর্তীতে গিয়ে, সেটা কি বলে সেটা আমি আস্তে আস্তে সেটা শিখাবো। এই জিনিসগুলো কি সাধারণত 3D ডাইমেনশনাল গুলা কি সাধারণত আমরা কি নামে চিনি বা দরকার হয় আমাদের চিনা দরকার হয়, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। আর কারো কোনো কোশ্চেন আছে এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর ভেক্টর এই রিলেটেড? আর কারো কোনো কোশ্চেন হলে আমি কি সামনে যাবো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এইখানে থিওরেম দেওয়া আছে যে তুমি মনে করো একটা পয়েন্ট যেন ও, এটা হচ্ছে অরিজিন, আর একটা পয়েন্ট হচ্ছে পি পয়েন্টের এক্স এর মান হচ্ছে এক্স কোঅর্ডিনেটের মান হচ্ছে x1 y1, এটা একটা 2 ডাইমেনশনাল আমরা পয়েন্ট নিয়েছি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে, আর p1 একটা পয়েন্ট, এটা p2 পয়েন্ট, আর আমরা জানি যে ভেক্টরকে সাধারণত ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্টে অ্যারো সাইন দিয়ে রাখি op1, সিমিলারলি p2 ভেক্টরকে একটা অ্যারো সাইন দিয়ে রাখি। এখন নরমালি যখন এই একটা পয়েন্ট থাকে এখানে, মনে করো একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা ফর एग्जांपल 1, 2, তখন তোমরা যেটা করো এই পয়েন্টটাকে তুমি কিভাবে লেখো, নরমালি পয়েন্ট 1, 2 এই ভেক্টরটা লেখার সময় আমরা এখানে একটা অ্যারো সাইন দেই এবং বলি যে এই ভেক্টরটা হচ্ছে 1, 2 ভেক্টর। আমরা সরাসরি লেখার সময় 1, 2 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যদি কখনো এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, তাহলে এই যে ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটাকে আমরা কি লিখব
কিভাবে লিখবো আর কিভাবে বের করবো আমরা এটা শিখাচ্ছি। আমি আবার একটু বলি যে যদি নরমালি এটা হচ্ছে অরিজিন 0 আর এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে এটা পয়েন্ট 1,2, তাহলে 1 এবং 2 যদি আমরা চিন্তা করি তাহলে এই পয়েন্টটা এই 0 সাপেক্ষে এই পয়েন্টটাকে আমরা লোকেট করতে পারি। এই পয়েন্টটা যদি পি হয় তাহলে ওপি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর ওপিটা হচ্ছে এটা ভেক্টর, ও পয়েন্টের সাপেক্ষে যেটাকে আমরা বলি রেডিয়াস ভেক্টর বলা যায়। আচ্ছা রেডিয়াস ভেক্টর না বললে আমরা নরমাল ভেক্টর বলতেছি, এটা ভেক্টর। কিন্তু এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে আর এন্ডিং পয়েন্টটা হচ্ছে এখানে। এই ভেক্টরটার এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে ভেক্টর বের করতে হবে। আর ভেক্টরটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে তার মানে ইনিশিয়াল এবং পয়েন্টকে ইনক্লুড করতে হবে। আচ্ছা আমি কিভাবে করতে পারি সেই ব্যাপারটা একটু দেখাই। আচ্ছা দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওপি ভেক্টর এবং ওপি ভেক্টর আমাদের এই ভেক্টরটা বের করা দরকার। p1 p2, p1 হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট আর p2 হচ্ছে এন্ডিং পয়েন্ট। মানে আমি এই ভেক্টরটা বের করতে চাই, তার মানে এরকম একটা 2 ডাইমেনশনালে এরকম একটা ভেক্টরকে আমি বের করতে চাই। তাহলে এই ভেক্টর বের করার জন্য আমরা প্রথমে এই পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টের ভেক্টর ও পয়েন্টের রেসপেক্টে বের করব, যেখানে OP1 ভেক্টর দেওয়া আছে x1 x2 আর এখানে এই পয়েন্টটা বের করব, এই পয়েন্টটা হচ্ছে p2 ভেক্টর। তাহলে দেখো এটা ট্রায়াঙ্গেল হয়েছে। তোমাদের কি ভেক্টর ট্রায়াঙ্গেলের নিয়মটা মনে আছে যে যে কোনো দুটো সাইডের সামেশন এই সাইডটার সমান? তার মানে ভেক্টর ট্রায়াঙ্গেলের যে ল ছিল। জি স্যার। জি স্যার। এইদিকে OP1, তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি নরমালি যদি লিখি OP1 প্লাস P1 P2, এটা কার সমান হবে? এটা সমান হচ্ছে OP2 সমান, OP2 সমান হবে। তাহলে আমরা যদি এই P1 P2 বের করতে চাই, OP1 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে শুধু P1 P পাবো। তাহলে এই পয়েন্টে থেকে আমরা যদি এই পয়েন্টটাকে মাইনাস করি তাহলেই আমাদের কি পাবো? আমরা ভেক্টর পাবো। তাহলে মাইনাস কিভাবে করব? এই x1 এর সাথে আর x2 ডিফারেন্স, তার মানে এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট x2, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট x1। তাহলে x2 থেকে x1 যদি মাইনাস করি তাহলে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট পাবো। সিমিলারলি y1 থেকে যদি y2 কে আমরা মাইনাস করি তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট পাবো। তার মানে তোমার কাছে যদি দুটো পয়েন্ট থাকে, p1 একটা পয়েন্ট, p2 আরেকটা পয়েন্ট, p1 হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, p2 হচ্ছে এন্ডিং পয়েন্ট। সেই ভেক্টরটা বের করার জন্য মানে ইনিশিয়াল পয়েন্ট p1 আর এন্ডিং পয়েন্ট p2, সেই পয়েন্টটা বের করার জন্য এন্ডিং পয়েন্টের x কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল পয়েন্টের x কোঅর্ডিনেট আমাদের এই ভেক্টরের x কোঅর্ডিনেট হবে। সিমিলারলি এন্ডিং পয়েন্টের y কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল পয়েন্টের y কোঅর্ডিনেটের ডিফারেন্স হবে আমাদের এই ভেক্টরের y কোঅর্ডিনেট। আর কেন হচ্ছে তার জন্য ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ল, যেটা ভেক্টরের সেই লটাকে আমরা এখানে ইউজ করছি আর কি। আর দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা? যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে 3 ডাইমেনশনাল কি হবে? 3 ডাইমেনশনাল যদি হয় তাহলে আমরা y x কোঅর্ডিনেট বা তাদের করসপন্ডিং y গুলা x গুলা এবং z গুলা সবাইকে মাইনাস করে পয়েন্টটা বের করব। আমি একটা एग्जांपल দেখাই।
সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. Yes, sir. একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট, আরেকটা ভেক্টর হচ্ছে -2, 3, 5। আচ্ছা, এই দুটা এটা ইনিশিয়াল ভেক্টর, এন্ডিং ভেক্টর। এই দুটা ভেক্টর কি নিয়ে তোমাকে যদি বলা হয় এই দুটা পয়েন্ট কি নিয়ে একটা ভেক্টর লেখো, তো কিভাবে লিখবে তো বলো তো? এই শেষ মানে এন্ডিং ভেক্টরের কত -2 এস কোঅর্ডিনেট, -2 -3, 1. -1 হবে ফার্স্ট কম্পোনেন্ট, তারপর হচ্ছে 3 - 2 হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, তারপর হচ্ছে 5 - 3। থার্ড কম্পোনেন্ট। তার মানে আমরা যে কোনো কম্পোনেন্ট করতে পারি, আমরা যে কোনো কম্পোনেন্টকে আমরা সেও লিখতে পারি। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি দেখাই এখানে তোমাকে যদি বলা হয় আচ্ছা এই একটা কোঅর্ডিনেট সিস্টেম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুটা পয়েন্টকে কানেক্ট করে তুমি একটা ভেক্টর বের করবা। এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো, আচ্ছা আমি আবার ডট আবার করতেছি। স্যার ওইখানে স্টেট লাইন আছে, আপনি স্টেট লাইন দিয়ে আঁকতে পারেন। একটু সমস্যা হবে স্টেট লাইন দিয়ে আঁকলে, কারণ সবগুলো স্টেট লাইন দিলে এই ভেক্টরটা মনে করে বের করতে পারি। এখন এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে 1,2 ফর এক্সাম্পল, আর এই পয়েন্টটা ফর এক্সাম্পল 3,5। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সাধারণত অরিজিন সাপেক্ষে, এটা হচ্ছে অরিজিনের সাপেক্ষে আমরা এটা করতে পারি। তাহলে এই জন্য করার সময় এখানে আমরা একটা ভেক্টর চিন্তা করব, এই পয়েন্টকে কানেক্ট করে, আর এই পয়েন্টকে কানেক্ট করে আমরা আরেকটা ভেক্টর চিন্তা করব। ট্রায়াঙ্গেল তৈরি হবে, দেখ সুন্দর হয় নাই, ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই ট্রায়াঙ্গেলের আমরা এখান থেকে যদি বের করতে চাই এই ভেক্টরটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই নরমালি এটার সাথে এটার ডিফারেন্স বের করতে হবে এবং এটার সাথে এটার ডিফারেন্স বের করতে হবে। তাহলে 3 - 1, তাহলে এই ভেক্টরটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভেক্টরটা বের করব, কিন্তু অরিজিনের সাথে কি করতে হচ্ছে আমাদের, এই জন্য আমরা এখানে 3 - 1, তার মানে 2, এখানে 5 - 3 মানে হচ্ছে 3, 2, 3 হচ্ছে আমাদের এই ভেক্টরটা। এই ভেক্টরটাকে আমরা এখানে যে ও হয়, এই পয়েন্ট ও না, এখানে নাম দিলাম পি। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হচ্ছে পি কিউ, এই ভেক্টরটা হচ্ছে পি কিউ। সিমিলার ওয়েতে আমরা 3D যদি নেই, 3D তে কোনো পয়েন্ট বের করতে চাই, এই একটা পয়েন্ট থাকে, এখানে আরেকটা পয়েন্ট থাকে, এই দুটো পয়েন্ট বের করতে চাই, তাহলে একইভাবে অরিজিনের সাপেক্ষে এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা কানেক্ট করে একটা ত্রিভুজ তৈরি করব, সেই ত্রিভুজ থেকে আমরা এই ভেক্টরটা বের করব। তার মানে যদি সামারিতে আসি, সামারিতে হচ্ছে কোন একটা পয়েন্ট থাকে আর একটা পয়েন্ট থাকে, ইনিশিয়াল পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এই ভেক্টরটা বের করার জন্য কি করতে হবে, এই এন্ডিং পয়েন্টের সবগুলা কম্পোনেন্ট ওয়াইজ মাইনাস করতে হবে। বলতো এই রিলেটেড কার কোনো কোশ্চেন আছে কিনা? এই ভেক্টর বের করা নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার যদি কোন একটা ভেক্টর ধরেন যে OP1, তাহলে কি আমি খালি P1 এর পয়েন্ট যেটা ওইটাই খালি বসায় দেব, মানে নাকি আবার ওর থেকে আবারই করতে হবে? আচ্ছা তোমার কোশ্চেনটা যদি আমরা এভাবে লিখে দেখাই যে এখন বলো কোন একটা ভেক্টর ওপি। হ্যাঁ স্যার। আচ্ছা এখানে ধরলাম পি, এখানে এটা ও, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এটা পি আর এইটা হচ্ছে ও। এখন আবার বলো কোশ্চেনটা বলো। স্যার এইটাকে
খালি পি তে যে পয়েন্ট আছে ওইটাকে কি ভেক্টরে রিপ্রেজেন্ট করা যাবে নাকি আবার ও থেকে আবার পি মাইনাস করে করতে হবে? আচ্ছা, এই কোশ্চেনের আনসার হচ্ছে এটা 1, এটা কমা হচ্ছে 2, আর ও তে ছিল হচ্ছে 0, 0। আচ্ছা, এখানে যদি শুধু 1 2 লেখো, যা আসবে 1 থেকে 0 মাইনাস করো, 2 থেকে 0 মাইনাস করো, সে একই জিনিস আসবে। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে যদি মাইনাস করো, মানে 1 থেকে 0 মাইনাস করো 1 এ পাচ্ছ, 2 থেকে 0 মাইনাস করলে 2 পাচ্ছ। তার মানে মাইনাস করা না করা একই ব্যাপার, তুমি চাইলে মাইনাস করে করতে পারো অথবা না করে করতে পারো। তবে সাধারণত যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করি, ও তো অরিজিনের সাপেক্ষে এই পয়েন্টটা কি এখানে ইজিলি ভেক্টর আকারে লেখা যায়। কেন লেখা যায় দেখো, আমি একটু বুঝাই বলতেছি। এখানে x এর মান হচ্ছে 1, এখান থেকে x কোঅর্ডিনেট 1 আর y হচ্ছে 2, মানে এইটা এই ডিসটেন্সটুকু হচ্ছে 1 আর এই ডিসটেন্সটুকু হচ্ছে 2। আর যেহেতু এই ডিসটেন্স 1 আর এই ডিসটেন্স 2, তার মানে y অ্যাক্সিসে এটা কত হবে, এটা হচ্ছে 2। এটা একটা ট্রায়াঙ্গেলের কাজ করতেছে। এই ট্রায়াঙ্গেলের x এর মান হচ্ছে x কোঅর্ডিনেট 1, y এর মান 2। তাহলে এই ট্রায়াঙ্গেলের এখানে চিন্তা করো তুমি, এই ডিসটেন্সটা, এই পয়েন্টটা আমরা দেখতে পারি ভেক্টর আকারে। এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে এই দুটো সামেশন হচ্ছে এই ভেক্টরটা। তার মানে এই ভেক্টরটা, এই পয়েন্টটা হচ্ছে 1, 0 আর এই পয়েন্টটা হচ্ছে 1, 2। তুমি যদি সম্পূর্ণ ক্যালকুলেশন করো ভেক্টরের সামেশন, তাহলে দেখবা এইটাই পাচ্ছ। দেখ, আমরা অত ক্রিটিক্যাল জায়গায় যাব না, আমরা এই নরমালি 0 যদি থাকে তোমার প্রশ্নে যে আনসার সেটা হচ্ছে, যদি নরমালি এই 0 থাকে তাহলে আমরা সাধারণত এই কাজটা করতে পারি, না করলেও চলবে। মানে এই পয়েন্টকে লোকেট করার জন্য ও সাপেক্ষে এটা করা যাবে না। কিন্তু যদি এইখানে একটা পয়েন্ট থাকে ইনিশিয়াল, এখানে একটা এন্ডিং পয়েন্ট থাকে, এই পয়েন্টকে কানেক্ট করে যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদের ও পয়েন্টের হেল্প নিয়ে আমাদের একটা ট্রায়াঙ্গেল বের করতে হবে, তারপর এই জিনিসটা বের করতে হবে। আমার মনে হয় আর কোন কোশ্চেন থাকলে বলো। এই ব্যাপারটা কি ক্লিয়ার এখন? ইয়েস স্যার। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে দেখি। এই একটা ভেক্টরের নর্ম বলতে আমরা কি বলছি? আচ্ছা, আমরা মনে হয় আজকে আর না যাই, তোমরা শুধু এই দুটা পেজ দেখো। আজকে আমাদের শুরু করলাম, আমরা এই পর্যন্তই দেখি। নেক্সট ক্লাসে আমরা প্রথম থেকে পড়া শুরু করব। আজকে যে অন্যান্য জিনিস বললাম, এই পুরো ডকুমেন্টটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, এটা আমি আপলোড করে দিব, এই ডকুমেন্টটা, যা আমার পরবর্তী লেকচারের কন্টেন্ট গুলা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমার ক্লাসের স্টুডেন্ট আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্ত। অ্যাটেন্ডেন্স আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।